প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এতদিনে তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছো যে আমি তোমাদের জ্যামিতি অধ্যায় নিয়ে সীমাবদ্ধ আছি। তা আজকেও আমি জ্যামিতির আর একটা অধ্যায় শুরু করতে চলেছি, সেটা হচ্ছে সম্পাদ্য। এতদিন আমরা উপপাদ্যগুলো করছিলাম, আজকে একটু সম্পাদ্য নিয়ে আমরা আলোচনা করব। সম্পাদ্য যেটা প্রথমে আছে তোমাদের, সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। এটা হচ্ছে 11 নম্বর অধ্যায় আছে। তো প্রথমে সম্পাদ্য শুরু করার আগে একটা বিষয় একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে আমি এখানে বোর্ডে তোমাদের যে সম্পাদ্য করে দেখাবো, সেটা কিন্তু আমি হাতে আঁকবো এই পেন্সিলের সাহায্যে। কিন্তু সম্পাদ্য কখনোই তোমরা যখন খাতায় অভ্যাস করবে তখন কখনোই খালি হাতে মানে শুধু আঁকা যাবে না। অবশ্যই স্কেল, কম্পাস, চাঁদা যেগুলো যন্ত্রপাতি লাগে সেগুলো দিয়ে পেন্সিলের সাহায্যে আঁকবে। সম্পাদ্যে কখনোই পেনের ব্যবহার করা যাবে না, সবসময় পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং সেই পেন্সিলটা যতটা সম্ভব সূক্ষ্ম হতে হবে, সরু হতে হবে মুখটা, এবং সম্পাদ্য আঁকা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে। রাবার দিয়ে মুছতে গিয়ে যেন নোংরা না হয়ে যায়, এই বিষয়গুলো একটু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সম্পাদ্য আঁকার পরে অঙ্কন চিহ্ন অবশ্যই দেবে, এবং যেটা আঁকতে বলেছে সেটা লাস্টে লিখে দিতে হবে। যে যেমন ধরো আমরা এখানে পরিবৃত্ত আঁকবো, তাহলে পরিবৃত্ত কোনটা হলো সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে, যে এইটা হলো এই ত্রিভুজের পরিবৃত্ত। এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করা দরকার। তো এইগুলো তোমরা সম্পাদ্য করার সময় খেয়াল রাখবে। তাহলে আমরা শুরু করব। কিন্তু প্রথমে বলে রাখি, আমরা একটু আগে বললাম যে হাতে আঁকবো, সেই কারণে মাপ কিন্তু আমি নিজের মতো করেই নেব। কিন্তু তোমরা অবশ্যই বইয়ে যেমন মাপ দেওয়া থাকবে সেরকমভাবে আঁকবে। এবং এটা করতে গিয়ে একদম যে প্রশ্ন আছে সেই প্রশ্ন হুবহু আমি তো এখানে করতে পারবো না। তো আমি জাস্ট তোমাদের মানে পদ্ধতিটা আমি এখানে আলোচনা করে দেবো যে কীভাবে করতে হবে। তাহলে প্রথমে এসো আমরা বৃত্তের পরিবৃত্ত অঙ্কন এটা করি। এটা তোমাদের 172 নম্বর পৃষ্ঠায় আছে, এটা অবশ্যই দেখে নেবে। তাহলে প্রথমে এগুলো পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এগুলো ত্রিভুজের হয়। প্রত্যেকটা ত্রিভুজের একটা পরিবৃত্ত থাকে, একটা অন্তর্বৃত্ত থাকে, এবং একটা ত্রিভুজের একটাই পরিবৃত্ত থাকে এবং একটাই অন্তর্বৃত্ত পাওয়া যায়। তা পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত আঁকার জন্য, এটা বুঝতে পারছো একটা বৃত্ত, তা বৃত্তের একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে বৃত্ত আঁকার জন্য আমাদের কী কী দরকার? বৃত্ত আঁকার জন্য দরকার বৃত্তের কেন্দ্র এবং আরেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ এই দুটো জিনিস জানতে পারলেই আমরা বৃত্তটা আঁকতে পারবো। তাহলে আমাদের কিন্তু এখানে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে যেহেতু পরিবৃত্ত, তাহলে পরিবৃত্ত আমাদের পরিবৃত্ত আঁকার ক্ষেত্রে কেন্দ্র কোনটা হবে? পরিকেন্দ্র যেটা, সেটা হবে পরিবৃত্তের কেন্দ্র। এগুলো তোমরা এর আগে পড়েছো, পরিকেন্দ্র অন্তঃকেন্দ্র কোনগুলো হয়। যদি মনে না থাকে তাহলে ক্লাস 9-এ তোমাদের জিনিসগুলো ছিল, এটা ওই চ্যাপ্টার থেকে আগে একটু দেখে নেবে, তারপরে এই ভিডিওটা আবার দেখবে। ঠিক আছে? তাহলে এসো আমরা পরিবৃত্ত কী করে আঁকা যায় সেটা একটু দেখি। তাহলে পরিবৃত্ত যেহেতু ত্রিভুজের হয়, তাহলে প্রথমে একটা ত্রিভুজ থাকবে। আমরা এরকম যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আঁকছি। প্রথমে ধরো এই যে কোনো একটা ত্রিভুজ আমরা নিলাম, নাম দিলাম ABC। পরিবৃত্ত আঁকার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক। তোমরা জানো যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেখানেই হচ্ছে পরিবৃত্ত মানে পরিকেন্দ্রটা হয় আর কি। মানে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে সেই বিন্দুটাকে আমরা পরিকেন্দ্র বলবো। তাহলে যে কোনো দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই আমরা কেন্দ্রটা পেয়ে যাব। কাজেই আমরা এই BC এবং AC এই বাহু দুটো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য কী নিয়ম আছে? এখানে কম্পাসটা বসাতে হবে এবং অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্তচাপ দিতে হবে। ঠিক ওই একই মাপ নিয়ে এখানে আবার কম্পাস বসিয়ে একই রকমভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে, এবং এইভাবে এটা যোগ করে দিলেই আমরা এটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা এটা আঁকলাম BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। একই রকমভাবে AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এটা কী করে আঁকবো? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, মানে AC থেকে AC অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকমভাবে
একটা বৃত্তচাপ এখানে আঁকলাম, এখানে আঁকলাম। ওই একই মাপ নিয়ে এবার সি বিন্দুতে বসিয়ে এরকম বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? এটা যোগ করে দিলাম। তাহলে এটা হলো আর একটা এই এসি বাহু লম্ব সমদ্বিখণ্ড হলো এটা। তাহলে ওরা এখানে ছেদ করলো। তাহলে বুঝতেই পারছো যে এইটা হয়ে গেল পরিকেন্দ্র, ঠিক আছে? তাহলে কেন্দ্র পেয়ে গেলাম। এবার আর কি দরকার? এরপরে দরকার ব্যাসার্ধ। পরিব্যাসার্ধ আমরা যদি এখান থেকে এটা যোগ করে দিই, পরিকেন্দ্রটাকে আমরা যদি ও নাম দিই এবং আমরা যদি এটা যোগ করে দিই, তাহলে এই যে যেটা পেলাম বিও, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রও পেয়ে গেছি, ব্যাসার্ধও পেয়ে গেছি। এবার আর আমাদের বৃত্তটা আঁকতে কোনো অসুবিধা নেই। কী করে আঁকবো বৃত্তটা? এখানে কম্পাসের কাঁটা বসাবো, এই মাপ নেব, দিয়ে এইভাবে কম্পাস থেকে ঘুরিয়ে যদি আমরা আঁকি তাহলে এইরকম এই বৃত্তটা পাবো। তাহলে এই যে আমরা বৃত্তটা পেলাম, এটা এই বৃত্তটা কি আঁকলাম? এই বৃত্তটা হচ্ছে এবিসি যে ত্রিভুজ নিয়েছিলাম, সেই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আমরা এইভাবে আঁকলাম, ঠিক আছে? আমাদের যেহেতু হাত দিয়ে এঁকেছি ওই জন্য অনেক আঁকা একটু এদিক ওদিক হয়েছে, ওটাকে কিন্তু তোমরা মানিয়ে নেবে এবং তোমরা ভালো করে স্কেল পেন্সিলের সাহায্যে এটা অভ্যাস করবে। তা আমরা এখন কোষে দেখিতে চলে যাব। আচ্ছা, কোষে দেখিতে যাওয়ার আগে একটু দু একটা বিষয় একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা এখানে যে ত্রিভুজটার পরিকেন্দ্র বা পরিবৃত্ত আঁকলাম সেটা ছিল একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজ তিন রকমের হয় কোণ হিসাবে: সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর সমকোণী। যদি ত্রিভুজটা এরকম স্থূলকোণী হয় সেক্ষেত্রে কী হবে, আর যদি ত্রিভুজটা এরকম সমকোণী হয় সেক্ষেত্রে কী হবে এটা একটু আমাদের জানা দরকার। যদি সূক্ষ্মকোণী হয় তাহলে এর পরিকেন্দ্র কিন্তু বৃত্তের বাইরে থাকবে, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। এইভাবে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ড আঁকি তখন এরা এখানে ছেদ করবে, ঠিক আছে? আমরা এই বাহুর আর এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড রেখেছি, ঠিক আছে? এবং এটা ধরো একটা ব্যাসার্ধ হয়ে গেল, তখন এইভাবে আমরা এই বৃত্তটা আঁকতে পারবো, ঠিক আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এরকমভাবে হবে। আর যদি সমকোণী হয় ত্রিভুজটা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে পরিকেন্দ্র, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকার দরকার নেই। যদি সমকোণী ত্রিভুজ আমরা জানতে পারি তাহলে অতিভুজের মধ্যবিন্দুটাকে বের করলেই হয়ে যাবে, মানে একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকলেই হয়ে যাবে। এবং আমরা এইভাবে লম্ব সমদ্বিখণ্ড আঁকার পরে আমরা এখানে কম্পাস বসিয়ে এইভাবে ব্যাসার্ধ আমরা পরিকেন্দ্রটা দেখে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে কোষে দেখিতে। কোষে দেখি চলে এসো 11.1। আচ্ছা, আমরা কোষে দেখি 11.1-এ চলে এসেছি। 1 নম্বর প্রশ্নে দেখো, বলছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি। প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই দেবে, যেগুলো চেয়েছে, এবং প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্নই দেবে। এবিসিডি যে নামগুলো আমরা দিই ওই নামগুলোই দেওয়া দরকার, আর কিছু দেওয়ার দরকার নেই। 1 নম্বরে দেখো, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এটা খুবই সহজ। একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে আমরা প্রথমে স্কেল বসিয়ে এখানে 6 সেমি মাপের একটা বাহু মানে মাপ করে একটা সরলরেখা নিয়ে নেব, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে এই 6 সেমি মাপ নিয়ে এখানে একটা আগে সমবাহু ত্রিভুজ আঁকবো, তারপরে সেই সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রটা আঁকতে হবে। তাহলে আমরা কী করে 6 সেমি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ আঁকবো? প্রথমে এখানে একটা স্কেল বসিয়ে যে কোনো একটা মাপের 6 সেমির থেকে বড় মাপের একটা সরলরেখা নেব, এক্স। এবার এই মাপটা কম্পাসে নেব, কম্পাসে এই মাপটা নিয়ে এখানে কম্পাসটা কাঁটা বসিয়ে একবার 6 সেমির এই মাপ নিয়ে একবার এখানে একটা দাগ দেবো, একবার এখানে দাগ দেবো। আবার ওই একই মাপ নিয়ে 6 সেমি মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখানটায় কেটে দেবো। তাহলে আমাদের ত্রিভুজের 3টে শীর্ষ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই আমাদের সমবাহু ত্রিভুজ হয়ে গেল, যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি বা প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এবার আমাদের এটার
পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে পরিবৃত্ত আঁকতে গেলে আমাদের কী দরকার, এবার এই দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। ঠিক আছে, এই দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে দেখবে যেহেতু সমবাহুত্রিভুজ সেই জন্য একটা সি বিন্দু দিয়েই যাবে। তাহলে যাই হোক, আমরা এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম দুটো বৃত্তচাপ নেব, ওই একই মাপ নিয়ে এখানেও দুটো বৃত্তচাপ আঁকবো এবং এটা আমরা এইভাবে যোগ করে দেবো। ওই যোগ করে দিলে ওটা সি বিন্দু দিয়েই যাবে। একটা পেলাম। এবার একই রকমভাবে এরকমভাবে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে বৃত্তচাপ এটা যোগ করে দিলাম। তাহলে এই হলো আমাদের পরিকেন্দ্র। ঠিক আছে, আর এই পরিব্যাসার্ধ তো এটা খুব সহজেই পেয়ে যাবো আমরা। এটা ও নাম দিয়ে দিলাম। তাহলে এও এই মাপ নিয়ে এবার আমাদের কম্পাসটাকে ওতে বসিয়ে এও মাপ নিয়ে এভাবে যদি আমরা বৃত্তটা আঁকি তাহলে আমরা পেয়ে গেলাম যে সমদ্বিভুজ যেটা ছিল আমাদের তার পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত যেগুলো বলেছে আমাদের যে পরিকেন্দ্র এখানে ও অবশ্যই উল্লেখ করতে হবে এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এটা তোমরা স্কেল বসিয়ে মেপে দেখবে যেটা কত হলো এবং সেই দৈর্ঘ্যটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে পরিকেন্দ্র একটা এঁকে দেখালাম। এরপরে কিন্তু আমরা পরিকেন্দ্র আঁকবো না, এই পরিবৃত্ত আঁকবো না। এরপরে কিন্তু শুধু ত্রিভুজটা এঁকে বাকিটুকু তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন দেখো, ওইটা 1-1 ছিল, এবার 1-2 আমরা চলে যাব। ওটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। তাহলে আমাদের একটা কী করতে হবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.6 সেমি, 5.2 সেমি এবং সমান বাহুগুলো হচ্ছে 7 সেমি। তাহলে আমাদের এখানে স্কেল বসিয়ে একটা 5.2 সেমি মাপের রেখাংশ কাটবো আর একটা 7 সেমি মাপের রেখাংশ কেটে নেব। এবার আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে প্রথমে যেহেতু ভূমিটা বলেছে 5.2 সেমি, তাহলে আমি এখানে বসিয়ে 5.2 থেকে বড় একটা সরলরেখা এভাবে রেখে নেব এবং এখানে কম্পাস বসিয়ে 5.2 সেমি মাপ করে এরকমভাবে কেটে নিতে হবে। ঠিক আছে, এইবার এদিকে আমাদের কত হবে 7, এই বাহুটাও 7, এই বাহুটাও 7 হবে, তাই না? কাজেই আমরা এবার কম্পাস বসিয়ে 7 সেমি মাপের সমান করবো। এখানে কম্পাসের কাটা থাকবে, দিয়ে এরকমভাবে বৃত্তচাপ এঁকে নেবো। একই রকমভাবে এখানে বসিয়ে এরকমভাবে বৃত্তচাপ এঁকে নেবো এবং এই মাপটা হলো আমাদের 7 সেমি। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম। এবার আমরা একই রকমভাবে এর আগে যেমন দেখালাম এই বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ওরা এরকম একটা জায়গায় ছেদ করবে এবং এটা যোগ করে দিয়ে আমরা এই পরিবৃত্তটা আঁকবো এবং অবশ্যই পরিবৃত্তর কেন্দ্র এবং ব্যাসার্ধটা উল্লেখ করে দেবে। 3 নম্বরে দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। তাহলে একটা সমকোণ আছে, সমকোণ আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি, ওটা ওখানে আঁকবো। বাহু দুটো বলেছে একটা 4 সেমি আর একটা হচ্ছে 8 সেমি। কোন কোন বাহু? এটা সমকোণ সংলগ্ন বাহু। তাহলে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য এখানে একটা সমকোণ আঁকবো। সমকোণ সবাই আশা করি জানো কীভাবে আঁকতে হয়। এখানে যে কোনো মাপ নিয়ে প্রথমে একটা এবং বড় বৃত্তচাপ আঁকতে হয়। ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে দুবার এটাকে কাটতে হয়। ঠিক আছে, এরকমভাবে, এবং ওই একই মাপ নিয়ে এরকমভাবে বৃত্তচাপটা কাটতে হয় এবং এই বিন্দুটা এইভাবে যদি যোগ করে দিই আমরা, তাহলে তৈরি হয়ে যায় একটা সমকোণ। সমকোণ সংলগ্ন বাহু দুটো বলেছে, একটা 4 সেমি একটা 8 সেমি। ঠিক আছে, তাহলে আমরা 4 সেমি মাপটা যদি নিই, 4 সেমি মাপ নিলাম, এখানেও কাটতে পারো এখানেও কাটতে পারো। যাক, আমরা এখানে কাটলাম 4 সেমি। আর একটা হচ্ছে 8 সেমি, এই মাপটা নিলাম, এখানে কাটা বসিয়ে এরকমভাবে 8 সেমি কেটে দিলাম। ঠিক আছে, এবং এই দুটো বাহু আমরা যোগ করে দিলাম। তাহলে এই যে আমাদের তৈরি হলো ABC, এটা হলো সমকোণী ত্রিভুজ। এই বাহু দুটো এভাবে XY নাম দিয়ে দেবে। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র কোথায় থাকে, পরিকেন্দ্রটা ত্রিভুজের মধ্যবিন্দু হয়। হ্যাঁ, কাজেই এখানে আমাদের শুধু বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই হয়ে যাবে। তাহলে কাজে এখানে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে এবং এইভাবে এটা
যোগ করে দেবে, তাহলেই কিন্তু এই ত্রিভুজটার আমরা পরিকেন্দ্র আঁকতে পারবো। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এখানেও কিন্তু অতিভুজের দৈর্ঘ্য এটা 12 সেমি আর অপর একটা বাহু বলেছে এটা 5 সেমি। তাহলে এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার অতিভুজের দৈর্ঘ্যটা হবে 12 সেমি এবং অপর একটা অতিভুজ 12 এবং অপর একটা দৈর্ঘ্য হবে 5 সেমি। তাহলে কীভাবে আঁকবো? একই রকমভাবে আগের মতোই আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নেব। প্রথমে একটু বড় দাগ কেটে নিলাম, এখানে এইভাবে সমকোণ যেমন করে আঁকে, ঠিক আছে, এইভাবে একটা সমকোণ আমরা আঁকলাম। এবার অপর একটা বাহু বলেছে 5 সেমি, ঠিক আছে, তাহলে এখানে ধরো এটা 5 সেমি আমরা মাপ করে এই মাপ করে কেটে দিলাম, 5 সেমিটা এখানে কাটি, এখানে ধরো 5 সেমি মাপ করে কেটে দিলাম। এবার 12 সেমিটা কোনখান থেকে কাটতে হবে? অতিভুজ বলেছে 12, তার মানে এইখানটাই 12 হবে, তাই না? তাই আমরা এইখানে 12 সেমি মাপটা নিয়ে এইখানে কম্পাসের কাঁটা বসিয়ে এইভাবে 12 সেমি মাপ করে কেটে দেবো, ঠিক আছে, এবং এটা এভাবে যোগ করে দেবে, এভাবে নামগুলো দিয়ে দেবে। তাহলে এই যে আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হলো এবিসি, এর দেখো একটা বাহু 5 সেমি আর অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, ঠিক আছে, এবং এইটার এবার পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকার যেমন নিয়ম, বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক এঁকে মধ্যবিন্দুটা হলো পরিকেন্দ্র এবং এইটুকু হলো ব্যাসার্ধ, এই মাপ নিয়ে বৃত্ত এঁকে দিলেই পরিবৃত্তটা অঙ্কন করা যাবে। আমরা এবার প্রশ্নে চলে যাব। 5 নম্বর কি বলছে দেখো, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি, হলো 6.7 সেমি, আর কি আছে? কোণ আছে 75 ডিগ্রি আর 55 ডিগ্রি। তাহলে এরকমভাবে একটা চাঁদা বসিয়ে এখানে কোণটা এঁকে দেবে, একটা হচ্ছে 75 ডিগ্রি আর একটা করে হবে কত? 55 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটা কীভাবে আঁকবে? একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি যে বাহুটা আছে সেই বাহুর দুদিকে একদিকে কোণ 75 ডিগ্রি আর একদিকে কোণ 55 ডিগ্রি, এরকমই বলা আছে কোশ্চেন। কি বলা আছে? যে একটা বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি আর 55 ডিগ্রি। তার মানে এই যে বাহুটা, এই বাহুর সংলগ্ন যে দুটো কোণ আছে সেই কোণ দুটো হবে 75 ডিগ্রি আর 55 ডিগ্রি। তার মানে প্রথমে বড় দাগ কেটে এই 6.7 সেমি সমান করে আগে কেটে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু হলো 6.7 সেমি। এবার এই যে বাহুটা হলো ত্রিভুজের, এই বাহুর একদিকে 75 ডিগ্রি কোণ থাকবে আর একদিকে 55 ডিগ্রি কোণ থাকবে। তাহলে এই আঁকাটা খুবই সহজ, আমরা এটাকে এভাবে নাম দিয়ে দিলাম। এবার এ বিন্দুতে আমরা যদি 75 ডিগ্রি আঁকি, বি বিন্দুতে 55 ডিগ্রি আঁকতে হবে। এগুলো কী করে আঁকে? আমরা প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই দুটো কোণেই আঁকলাম এবং ওই একই মাপ এখানে বসিয়েও একই দিকে আঁকলাম, ঠিক আছে, ওই একই মাপে, ঠিক আছে। আলাদা মাপ নিয়েও দুটো কোণ আলাদা আঁকা যায়, যাতে একটু সুবিধা হবে, সময়ও বাঁচবে। এবার কী করবে? প্রথমে এইখানে বসিয়ে এই জায়গাটায় কম্পাসটাকে বসিয়ে মেপে নিতে হবে। এখানে কম্পাসের কাঁটা থাকবে, পেন্সিলটা এখানে থাকবে, এভাবে মাপ নেবে। ওই একই মাপ নিয়ে কাঁটা এখানে বসিয়ে এরকমভাবে এঁকে নিতে হবে এবং এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 75 ডিগ্রি কোণ। একই রকমভাবে এইখানে আমরা কাঁটা বসিয়ে এইখানটায় মাপটা নিয়ে নেব এবং এইখানে কাঁটা বসিয়ে এইখানে মাপটা নিয়ে নেব, দিয়ে এটা যোগ করে দিলে এটা আমাদের হয়ে গেল 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমাদের পেয়ে গেলাম সি বিন্দু। তাহলে দেখো এবিসি ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম যেমন যেমন বলেছে। এটা 6.7 সেমি এবং এই কোণটা 75 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি। এবার আমাদের ত্রিভুজটা আঁকা হয়ে গেছে।
এবার যেমনভাবে আমরা সম্পাদ্য এই পরিবৃত্ত আঁকি এরকমভাবে। আচ্ছা, এবারে 1/6 দেখো, এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি 5 সেন্টিমিটার, এবি কোণ এবিসি সমান 100 ডিগ্রি এবং এবি সমান 4 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 100 ডিগ্রি এই তিনটে মাপ এখানে নিয়ে নিয়েছি। এবার ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে আমরা একটা সরলরেখা এখানে এঁকে নেব, বড় সরলরেখা, এবং এখানে 100 ডিগ্রি কোণটা আঁকবো। 100 ডিগ্রি কোণের জন্য প্রথমে যে কোনো মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে বসিয়ে এই মাপ নিয়ে নেব, ওই একই মাপ নিয়ে এখানে বসাতে হবে, ঠিক আছে? দিয়ে এটা যোগ করে দিলে আমাদের হচ্ছে এই বাহুটা দেখো বি হবে, ঠিক আছে? কারণ এবিসি হচ্ছে 100 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা বি হবে, এই বিটা। এবার বলেছে এবি হচ্ছে 5 সেন্টিমিটার আর এই এবি হচ্ছে 4 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 4 সেন্টিমিটার এর সমান করে আমরা এবিটাকে এঁকে নেব। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার এই মাপটা নেব, এখানে বি বিন্দুতে বসি, এরকমভাবে কেটে নেব এবং এই বিন্দুটার নাম আমাকে এ হবে, ঠিক আছে? তাহলে এবি সমান 4 সেন্টিমিটার হলো। বিসি হচ্ছে 5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার সমান করে বিতে বসে এইভাবে কেটে দেবো, এটা হচ্ছে সি বিন্দু। এবার এসি যোগ করে দিলে আমাদের এবিসি ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এবিসি ত্রিভুজ পেলাম। এটা দেখেছো, এটা যেহেতু 100 ডিগ্রি এই কোণটা, কাজে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হবে যার পরিবৃত্ত কিন্তু পরিকেন্দ্রটা কিন্তু ত্রিভুজের বাইরে থাকে। এইভাবে আমরা যদি বিসি এবং এবি লম্ব সমদ্বিঘন আঁকি, দেখি ওরা এরকম জায়গায় ছেদ করবে এবং এইভাবে আমরা এ ওই বিন্দুটা থেকে এ বা সি বা বি যে কোনো বৃত্ত যোগ করে আমরা ব্যাসার্ধটা পাবো এবং এইভাবে কম্পাসটা ঘুরিয়ে আমরা এর পরিকেন্দ্রটা এঁকে ফেলতে পারবো। এটা খুবই সহজ, এটা তোমরা অবশ্যই বাড়িতে অভ্যাস করবে। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখো মাপ দিয়েছে পিকিউ 7.5 সেন্টিমিটার, কোণ কিউপিআর 45 ডিগ্রি, কোণ পিকিউআর 75 ডিগ্রি। আবার এদিকে আছে কোণ পিকিউ সমান 7.5, কোণ কিউপিএস 60 ডিগ্রি, কোণ পিকিউএস 60 ডিগ্রি। তাহলে আগে এই মাপগুলো আমাদের নিয়ে নিতে হবে। কি কি আছে? 7.5 সেমি একটা মাপ আছে, আর কতগুলো কোণ আছে, ঠিক আছে? কোণগুলো আমি এখানে পাশাপাশি এঁকে নিচ্ছি। 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। এখানে দুটো ত্রিভুজ তৈরি হবে, একটা হচ্ছে পিকিউআর আর একটা হচ্ছে পিকিউএস, যার একটা বাহু হচ্ছে কমন পিকিউ, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পিকিউআর ত্রিভুজটা তৈরি করবো। তাহলে পিকিউআর এর পিকিউটা বলে দিয়েছে হচ্ছে 7.5। তাহলে এই মাপ নিয়ে এখানে আমরা কেটে দেবো। ধরো পিএক্স আছে, এভাবে আমরা কেটে দিয়ে এই 7.5 মাপ নিয়ে এখানে সমান করে কেটে এটা পিকিউ আমরা নাম দিলাম। এবার বলেছে কোন কিউপিআর হচ্ছে 45 ডিগ্রি, কিউপিআর এরকম জায়গায় থাকবে, এখানে থাকবে 45 ডিগ্রি। আর হচ্ছে পিকিউআর, পিকিউআর মানে আর ভিতরে এরকম জায়গায় থাকবে, যাতে পিকিউআর সমান কত হয় 75 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এখানে বুঝতেই পারছো একটা 45 ডিগ্রি কোণ হবে আর এইদিকে একটা 75 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা প্রথমেই যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথমে এরকমভাবে এখানে কেটে দিলাম। এবার এই মাপটা সমান করে এখানে বসিয়ে কাটলাম, এইভাবে সমান করে এরকম জায়গায় হলো। আর এই 75 ডিগ্রি মাপের সমান করে কেটে নিয়ে এখানে বসিয়ে এরকম জায়গায় কেটে দিলাম। এবার ওরা যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম আর, ঠিক আছে? একই রকমভাবে ইউপিএস, এসও এখানে এরকম জায়গায় কোথাও একটা বিন্দু থাকবে যাতে কিউপিএস সমান 60 ডিগ্রি হয় এবং পিকিউএস সমানও 60 ডিগ্রি হয়। তাহলে এই 60 ডিগ্রি কোণের সমান করে আবার ওই এখানে একই মাপ নিয়ে করে রাখতে হবে আগে, বা 60 ডিগ্রি কোণ তো আমরা জানি যে এইদিকে ওইদিকে একই মাপ থাকে। যাই হোক, তাহলে এই মাপটাকে নিয়েই আবার যখন আমরা এখানে বসাবো যে এরকমভাবে একটা 60 ডিগ্রি কোণ পেয়ে যাবো এবং একই রকমভাবে এখানে যখন বসাবো তখন এরকমভাবে 60 ডিগ্রি আলাদা একটা কোণ পেয়ে যাবো, ঠিক আছে? আমার আঁকাটা একটু
খুবই উল্টোপাল্টা হলো। তো যাই হোক, এরকম হবে আর কি, এরকম জায়গায় এসটা থাকবে। এইবার বলেছে কি যে ত্রিভুজ PQR এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে? এবং এর লক্ষ্য করবে যে PQR এর পরিবৃত্ত যদি আমরা অঙ্কন করি এই ত্রিভুজটার, এবং সেই ত্রিভুজেরই কিন্তু উপরেই কিন্তু এস বিন্দুটা থাকবে, হ্যাঁ? কারণ আমরা জানি যে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান হয়, তাই না? কাজে একই বৃত্তাংশস্থ কোণ হয়ে যাবে এটা, এবং দেখা যাবে যে যদি আঁকো তাহলে দেখা যাবে যে PQR এর যে পরিবৃত্তটা তার উপরেই কিন্তু এস বিন্দুটা থাকছে। আমার এখানে আঁকাটা ঠিক হয়নি বলে একটু উল্টোপাল্টা এসছে। আচ্ছা, এবার আমরা একদম শেষ প্রশ্নে চলে যাব। মাঝখানে যে 3, 4, 5 থাকছে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি করতে পারবে। একদম শেষে যেটা আছে 6 নম্বর, এটা খুব একটা ভালো ইন্টারেস্টিং প্রশ্ন, যে একটা বৃত্তাকার চিত্র দেওয়া আছে, তা সেই চিত্রের কেন্দ্র নির্ণয় করতে হবে। এটা গোটা বৃত্ত না দিলেও এরকমও থাকতে পারে যে ধরো এটা একটা বৃত্তাংশ দিয়েছে, এই বৃত্তাংশ এর কেন্দ্র কী করে পাবে। এটা করা খুবই সহজ। সেটা হচ্ছে যে এখানে এর উপরে 3টে বিন্দু নিতে হবে, যে কোনো 3টে বিন্দু নিতে হবে, এবং আমাদের কাজ হবে এই বিন্দু 3টে যে দিয়ে যে ত্রিভুজ তৈরি হচ্ছে তার যে পরিকেন্দ্র সেটাই কিন্তু এই বৃত্তের কেন্দ্র হবে, ঠিক আছে? তাহলে আমাদের ত্রিভুজটা এখানে আঁকার দরকার নেই। আমরা জানি যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড কি হচ্ছে, ওই যেখানে ছেদ করে সেটাই হচ্ছে ওই ত্রিভুজটার পরিকেন্দ্র হয়। কাজেই আমরা কি করবো, এই যে এখানে দুটো বাহু পেয়ে গেছি, দুটো বাহুটা আঁকার দরকার নেই। তাহলে এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডকে আমাদের আঁকতে হবে, ঠিক আছে? এরকমভাবে লম্ব সমদ্বিখণ্ডটা আঁকবে, যেমন করে আঁকে আর কি, এরকমভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকমভাবে এখানে বসিয়ে এরকমভাবে আঁকলে, আবার এইটারও একই রকমভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। ওরা যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে পেয়ে গেলে এই ত্রিভুজটার কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র। কাজেই একটা বৃত্তে পুরো বৃত্ত যদি দেয় বা একটু বৃত্তাংশ যদি দেয়, তাহলে কিন্তু আমরা ওর উপরে যে কোনো 3টে বিন্দু এরকমভাবে নিয়ে ABC নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ও কেন্দ্র। তাহলে এরকমভাবে 3টে বিন্দু, যে কোনো 3টে বিন্দু নিয়ে আমরা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করে এভাবে আমরা এই পরিকেন্দ্রটা আঁকতে পারি, ঠিক? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। পরের কোনো ভিডিওতে আমরা অন্তবৃত্ত নিয়ে আলোচনা করব, অন্তবৃত্ত অঙ্কন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।